পাঁশকুড়া কাণ্ডের পর গতকাল 12 ঘন্টার বন্ধ ছিল আপনারা জানেন, এবং তারপরে বিজেপির পক্ষ থেকে ঝাঁটা দেখিয়ে মহিলারা তারা ঘটনার প্রতিবাদ করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন এবং আগামীকাল একদিকে তৃণমূল কংগ্রেস পথে নামছে, তার পাশাপাশি জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিনিধি দল তারাও যাবেন পাঁশকুড়ায়। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, সামগ্রিকভাবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে এই ভয়ানক ঘটনা ঘটেছে সেই হাসপাতালের পরিস্থিতি কি? দেখো, সেই পরিস্থিতি কিন্তু একবার বলতে গেলে একেবারে সকাল থেকে কিন্তু থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। কেননা কর্মীদের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। কেননা যে দীর্ঘদিন ধরে এই আব্বাসের যে জাহির আব্বাস খানের তার যে অত্যাচার, শেষ পর্যন্ত তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরই কিন্তু তারা এরকমভাবে অভিযোগ করেন এবং যেরকমভাবে তিনি পুরুষ মহিলা নির্বিশেষে যেরকমভাবে নির্যাতন চালাতেন তার বিরুদ্ধেই কিন্তু মুখ খোলেন হচ্ছে এখানকার কর্মীরা এবং তারপরে কিন্তু গ্রেপ্তার হয়। এখন যেটা প্রশ্ন তুলছেন যেটা কর্মীরা রয়েছেন, একদিকে তাদের চাকুরির যে নিরাপত্তা বা নিশ্চয়তা সেইটা কতটা বজায় থাকবে সেই বিষয়টা নিয়ে সন্দিহান। কেননা এখনো পর্যন্ত জাহির আব্বাস খানের যে দায়িত্ব সে পালন করতো অর্থাৎ ফেসিলিটি ম্যানেজার, সেই ফেসিলিটি ম্যানেজার এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। ফলে এই পুজোর আগে তাদের যে বেতন যেগুলো সেরকম ভাবে তারা ঠিকঠাক করে পাবে কিনা সেই নিয়ে তারা একটা সন্দিহান হয়ে রয়েছে, একটা আশঙ্কার মধ্যে তারা রয়েছে। পাশাপাশি তোমাকে কুসুমিতা আরো বিষয়গুলো জানিয়ে রাখবো যে গতকাল যেরকম ভাবে 12 ঘন্টার বন্ধ ছিল বিকেলবেলা, সেখানে যেরকম ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহিলারা যেরকম ভাবে বিজেপি কর্মীরা তারা যেখানে মিছিল করে, তারপর কিন্তু যেটা জানা যাচ্ছে আজকে রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল তারা বিকেলবেলা পাঁশকুড়াতে আসার কথা রয়েছে। প্রথমে তারা এই সমস্ত নির্যাতিতা যারা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে তারা গোপনে একটি কথাবার্তা বলবেন এবং পুরো বিষয়টা তারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিন্তু এই মহিলা যে কমিশন আসছে রাজ্যের, তারা কিন্তু হাসপাতালে গিয়ে সেখানে কর্মীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তুমি জানো যে আগেই কিন্তু যেটা জানানো হয়েছিল আগামীকাল এই পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে আসছে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল এবং আগামীকাল পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এলাকায় একটি মিছিল করার কথা রয়েছে, প্রতিবাদ সভা করার কথা রয়েছে। ফলে সামগ্রিকভাবে একদিকে যেরকম ভাবে রাজনৈতিক দলের প্রতিবাদ চলছে, অন্যদিকে যেরকম ভাবে রাজ্য মহিলা কমিশন আজকে আসছে, আগামীকাল আসছে জাতীয় মহিলা কমিশন, পাশাপাশি এই হাসপাতালের কর্মীরা একটা কিন্তু আশা আশঙ্কার যে দোলাচল সেটাতেই রয়েছে, সেটা কিন্তু বলাই যায়। কুসুমিতা, 22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হবে। বাংলা এবং বাঙালি আবেগের শান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুর্গাপুজোর জন্যই 22শে সেপ্টেম্বর থেকে জিএসটি কার্যকরের সিদ্ধান্ত, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহালয়ার পরের দিনের কথা মাথায় রেখেই 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দীপাবলি থেকে কার্যকর হবে, কিন্তু বাংলার জন্যই পুজোর আগে করা হয়েছে। কলকাতায় এসে নেক্সট জেন জিএসটি আলোচনা সভায় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I'm happy to say the determination of September 22nd was largely influenced by the Pujo. Because it is Puja, if Prime Minister Modi indicated Deepavali and if GST has gone through a major revamp, first day of Navaratri, the next day of Mahalaya, so don't you see the very strong influence of Bengal in this decision making? Absolutely, for you all. The message from Bengal is what is going to influence the rest of the country, like it did during independence struggle, like Bengal has always been leading the country. Now I would want each one of you all to go out there, go to every shop that you want, do the purchases. You should show the way, saying Indian economy now benefits from the GST second generation reform. তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন প্রধানমন্ত্রী যদিও দীপাবলির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু অর্থমন্ত্রী দাবি করলেন বাঙালিদের কথা ভেবে, বাংলার কথা ভেবে দুর্গাপুজোর জন্যই মহালয়ার পরের দিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কাঠামো সিদ্ধান্ত যে কার্যকর করা হবে। না, বাঙালি কি শুধু দেবীপক্ষ পড়লেই কেনাকাটি শুরু করে, পুজোর শপিং শুরু করে? পুজো কেন্দ্রিক অর্থনীতি কি শুধু মহালয়ার পরের দিন থেকে স্টার্ট হয়? এই ডিসিশন তো কবে হয়েছে? তো তাহলে এত লেট করলেন কেন? আরো 15 দিন আগে করতে পারতেন। শেষ 7 দিনে তো হয়তো 30% 40% লোকের
কেনাকাটি থেকে শুরু করে পুজো সংক্রান্ত যে পারচেস গুলো, পুজোর প্যান্ডেল তৈরি করতে যেসব জিনিস লাগে, সেই সব কিছু তো অলরেডি পূর্বতন জিএসটির হিসাব অনুযায়ী হয়ে গেছে। কারণ এখনো কেউ ঠাকুর অর্ডার দেয়নি, এটা তো সম্ভব নয়। এখনো কেউ প্যান্ডেল শুরু করেনি, এটা তো সম্ভব নয়। পুজো আর 7 দিন বাকি। তো দেবী পক্ষের আগে শুরু করে আপনি কত বড় বাঙালির উপকার করে দিলেন। জিএসটি লাগু হয়েছে 2017 কি 2018 সালে। 18 সালে যদি ধরি 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর হয়ে গেল। যে রিলিফ গুলোর কথা এখন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি লাগু হওয়ার সময় থেকে চিঠি লিখে যাচ্ছে এই জিনিসগুলো জিএসটি রিলিফ দেওয়া হোক। যেখানে হিরেতে জিএসটি কম, তার তুলনায় রোজকার বাঙালির ঘরে লাগে জিরেতে জিএসটি বেশি। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো আমরা 2017-18 সাল যবে থেকে জিএসটি লাগু হয়েছে তবে থেকে বলছি। তাহলে 7 বছর ধরে আপনার সরকার গরিব মধ্যবিত্তদের থেকে টাকা লুটলো কেন? 2024-এ একটা ধাক্কা খাওয়ার পর, 400-র গল্প 240-এ নেমে যাওয়ার পর মনে হলো আপনাদের যে এবার জিএসটি কমানোর দরকার, এবার মমতা ব্যানার্জির কথাটা শোনার দরকার, এবার মধ্যবিত্তদের মাথার উপর থেকে ট্যাক্সের বোঝা কম করার দরকার। তাই দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ট্যাক্সের বোঝা কম করলেন, আর এখন বিহার আর বাংলার বিধানসভা নির্বাচনের আগে জিএসটি কম করলেন। আপনাদের প্রত্যেকটা কাজ তো ইলেকশন স্পেসিফিক, মানুষের ভালো তো আপনারা চান না। ফলে দেবী পক্ষের গল্প শুনিয়ে লাভ নেই। সত্যি যদি বাঙালি ইনক্লুডিং গোটা ভারতবর্ষের উপকার করতে চাইতেন, তাহলে 2017 থেকেই ভুলভাল ডিসিশন করে 7 বছর দেশকে লুটতেন না। অনেক ধন্যবাদ দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য।